রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে গেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সকাল 9:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বেশিরভাগ যাত্রী বাস থেকে নেমে হেঁটে ফেরিতে উঠছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। ঈদের পর অফিস আদালত খুললেও এখনও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার থেকে খুলছে স্কুল কলেজ, তাই এতদিন যারা বাড়িতে ছিলেন তারাই ফিরছেন নগরীতে। এ বিষয়ে আরও খবর নিয়ে সায়দাবাদ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মোহামিনুল অপু। অপু, ঈদ পেরিয়েছে এক সপ্তাহের বেশি, তো এই ছুটির দিনে আজ ঢাকায় ফেরা মানুষের যাত্রী চাপ কেমন দেখছেন, কি বলছেন তারা জানাবেন। শুক্রবার দিন হলো, কিন্তু আজকেও এই রাজধানীমুখী হচ্ছে মানুষ। আমরা এর আগে ট্রেনে যে সকল মানুষরা ঢাকা ফিরছিলেন সেই সংবাদ জানিয়েছিলাম। এখন আমরা রয়েছি রাজধানীর সায়দাবাদ জনপথ মোড়ে। এখানে কিন্তু বরিশাল, খুলনা সহ অন্যান্য রুটের যে সকল বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সায়দাবাদের জনপথ মোড়টিতে এখানে এসে যাত্রীদের নামাচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ পরপরই এইখানটিতে এক একটি করে বাস এসে এবং যাত্রীরা এখান থেকে নেমে যাচ্ছে। এছাড়াও কিন্তু যাত্রীরা পথের মধ্যেই নেমে যাচ্ছে। আমরা এ সকল যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরাও অভিযোগ করে বলেছেন যে আসলে তাদের রাজধানীতে পেতে প্রথম যে সমস্যাটির সম্মুখীন হতে হচ্ছে সেটি হচ্ছে তারা টিকিট পেতে কিন্তু তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। আগ থেকে টিকিট কেটে না রাখলে, অর্থাৎ স্টেশনে এসে কিন্তু সেই টিকিটগুলো পাওয়া যাচ্ছে না এবং 1 থেকে 200 টাকা ভাড়া বেশি, সেটি কিন্তু এখনও নিচ্ছে। আমরা বরাবরে যে চিত্র তুলে ধরেছি, জানিয়েছি, তার ধারাবাহিকতা কিন্তু এখনও রয়েছে। পটুয়াখালীগামী থেকে আসা একটি বাসের যাত্রীর সাথে কথা বলেছি। তিনি দীর্ঘ চেষ্টার পরে কিন্তু একটি টিকিট পেয়েছেন। সেক্ষেত্রে কিন্তু তাকে 200 টাকা বেশি টিকিট দিয়ে সেই টিকিট কিনতে হয়েছে। তবে আজকে শুক্রবার এখনও কিন্তু রাজধানীতে মানুষ ফিরছে, অর্থাৎ রবিবার থেকে সরকারি প্রতিষ্ঠানগুলো খুলবে। সেই হিসেবে কিন্তু যাত্রীদের চাপ কিছুটা বাড়ছে। তবে এটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কিছুটা কমে আসবে। তবে সাধারণত বাস যেগুলো থাকে সেগুলো কিন্তু রাত্রে নাগাদই বেশি ঢাকায় প্রবেশ করে এবং খুব সকালবেলায়। সেক্ষেত্রে কিন্তু যাত্রীরা তখন কিন্তু এই যাত্রীর সংখ্যা আরও বাড়বে। তবে এই অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে। তো আমার কাছে রাজধানী সায়দাবাদ থেকে এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ অপু আপনাকে। দর্শক, সায়দাবাদ থেকে ঈদের ছুটি শেষে বাড়ি ফেরা মানুষের রাজধানীতে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহামিনুল অপু। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সকাল 10টার দিকে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে। সেই সাথে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর আগে 3 দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর আজকের দিনের কর্মসূচির বিস্তারিত জানতে চাই। মৌটুসী, আমরা শুরুতেই বলে রাখি যে আসলে এখন পর্যন্ত আমরা এতটুকু তথ্য দিতে পারি যে আলোচনাটি শুরু হয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যিনি সাবেক গোয়েন্দা প্রধান ছিলেন এবং ধারণা করা হচ্ছে তিনি পরবর্তী তুরস্কের প্রধানমন্ত্রী হতে পারেন, এমন একজন ব্যক্তির ঢাকা সফর। দুই দেশের যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক, এটি অন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এমন একটি সময় তিনি এসেছেন যখন জাতিসংঘের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক যে ফোরামগুলো রয়েছে সেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখে কিভাবে তুরস্ক এবং বাংলাদেশ কাজ করতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি কানাঘোষা চলছে যে আসলে তুরস্ক বাংলাদেশে একটি ড্রোন নির্মাণ কারখানা করতে চায়, যেটি আসলে সামরিক যে সমস্ত সামরিক ড্রোন নির্মাণ করতে চায় এবং সেই ড্রোন কারখানা বাংলাদেশে হতে পারে। সেই ড্রোন বাণিজ্যিকভাবে নির্মাণ করা হবে এবং সেটি শুধুমাত্র বাংলাদেশের নিরাপত্তা বা বাংলাদেশের স্বার্থের জন্য নয় বা তুরস্কের জন্য নয়,
নয়, এটি আসলে বাণিজ্যিকভাবে করার একটা পরিকল্পনা রয়েছে। সুতরাং এই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বর্তমান এই সফরটি একই সঙ্গে সামরিক এবং অর্থনৈতিক এবং বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সফর হিসেবে ধরা হচ্ছে। তবে এই সকল বিষয় আসলে ধারণা করা হয় বা শোনা যায় এই ধরনের কথা, নিশ্চিতভাবে এখন পর্যন্ত কিছু জানা যায়নি, কোনো পক্ষে আমাদেরকে কোনো কিছু এখন পর্যন্ত জানাননি এবং খুবই নিরাপত্তার সঙ্গে বৈঠকটি চলছে। আমরা যেই কক্ষটিতে রয়েছি এখানে কিছুক্ষণ পরেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুজনে যৌথ সংবাদ সম্মেলন করবেন এবং ধারণা করা হচ্ছে কয়েকটি প্রশ্ন তারা নিতে পারেন। সেই প্রশ্ন নেবেন কি না সেই বিষয়টি এখনও আমরা নিশ্চিতভাবে আমাদের কিছু জানানো হয়নি। এরপর কিছুক্ষণের মধ্যেই হয়তো মিটিংটি শেষ হবে। আমরা হয়তো এই বুলেটিনের মধ্যে আমরা হয়তো আমাদের দর্শকদেরকে জানাতে পারবো যে আসলে কি কি বিষয় আলোচনা হয়েছে। যেহেতু যৌথ প্রেস ব্রিফিং, সুতরাং উভয় পক্ষে এখানে কথা বলবেন এবং উভয় সাংবাদিকদের হয়তো কিছু প্রশ্ন করার অনুমতি থাকতে পারে। এই ছিল মৌটুসে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফারাবি আপনাকে। দর্শক, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুফিয়ান ফারাবি। বেড়ে চলেছে খেলাপি ঋণের দৌরাত্ম্য এবং এখনও শীর্ষস্থানে বাংলাদেশ। বছরের প্রথম 3 মাসে ৩১,০০০ কোটি টাকা বেড়ে এর পরিমাণ এখন ৫,৮৮,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা জানান, আওয়ামী দুঃশাসনে ব্যাংক লুটের ফল এসে পড়েছে এই সরকারের ঘাড়ে। তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনোভাবেই খেলাপি ঋণ কমানো সম্ভব নয়। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। মার্চ শেষে ৩১,৪৮৮ কোটি টাকা বেড়েছে খেলাপি ঋণ, দাঁড়িয়েছে ৫,৮৮,৭০৪ কোটি টাকায়। অবশ্য গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৬,৪৪,৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫.৭৩%। যেহেতু প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ খুবই কম, পক্ষান্তরে ঋণ আদায় তুলনামূলকভাবে কম হয়েছে এবং অধিকাংশ অধিক হারেই বলবো যে সুদ আরোপ হয়েছে। এই তিনটারই কম্বাইন্ড রেজাল্টই হচ্ছে খেলাপি ঋণের পরিমাণ এবং শতকরা বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 3 মাসে ঋণ স্থিতি বাড়ে মাত্র ৩,৭৫৩ কোটি টাকা। মার্চ শেষে হয় 18,24,000 কোটি টাকার বেশি। গত ডিসেম্বর পর্যন্ত মোট ঋণ ছিল 18,20,915 কোটি টাকা। এর মধ্যে 5,57,217 কোটি টাকা বা মোট ঋণের 30.60% ছিল খেলাপি। আমাদের যে খেলাপি ঋণ তার মধ্যে ব্যাড লোনের পরিমাণই হচ্ছে আপনার অ্যারাউন্ড 94%। তো এইটা দিয়ে আপনি কি করবেন? এটা তো এই ব্যাংকিং সিস্টেমকেই আসলে ব্যাংকরাপ্ট ডিক্লেয়ার করা উচিত। যারা খেলাপি বা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের সাথে যদি আপনি তাদেরকে যদি সমীহ করে চলেন, সুতরাং তারা তো আরও পেয়ে যাবে আপনাকে। সুতরাং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না বা ভিজিবল কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, তাদেরকে আবার সেই জামায়াদরি করা হচ্ছে। তাই সুতরাং এই খেলাপি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। তো জুলাই বিপ্লবের পর ঋণ জালিয়াতিতে জড়িত এসালমরা পলাতক, সালমানে রহমানও জেলে। অন্যদিকে কার্পেটের তলায় থাকা তথ্য বেরিয়ে আসছে বলেই খেলাপি ঋণের পরিমাণ এখন বেশি, বললেন এই ব্যাংক খাত বিশেষজ্ঞ। এটা সত্যি দুঃখজনক, বড় দুঃখজনক। এখানে কোনো ডিউ ডিলিজেন্স হয় নাই, কোনো KYC মেনটেন করে নাই, নো ইয়োর কাস্টমার কেউ করে নাই। এইগুলির জন্যই এই প্রবলেম। ডিউ ডিলিজেন্স বলতে 5C আমরা খুব বেশি জোর দিই। তার লিকুইডিটি, তার ক্যাপিটাল, তার মার্কেট কন্ডিশন, কম্পিটিটার্স, অনেক কিছু ব্যাপার থাকে যেগুলির উপরে বেস করে একটা প্রজেক্ট করতে হয়। আনফর্চুনেটলি এগুলি যদি না হয়ে থাকে তাহলে কিন্তু প্রবলেম হবেই। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল মাত্র 22,481 কোটি টাকা। আর সেই সরকার পতনের পর 2024 সালের জুন ভিত্তিক খেলাপি ঋণ 66,000 কোটি টাকা বেড়ে 2,11,391 কোটি টাকা হয়। এটা কিন্তু শেষ তলানিতে পড়ে আছে ব্যাংকিং খাত, এটা তো উঠে নেয় তো এত তাড়াতাড়ি। তো সেইটার জন্য আমাদের ফিউচারে ফার্স্ট স্টেপ দিতে হবে রিকভারি। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। আমদানি পণ্য বিনা খরচে বন্দরে রাখার নির্ধারিত সময় পার হলেও সেগুলো ছাড় হয় না, ফলে নিলামে তোলে বন্দর কর্তৃপক্ষ।
ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি করা পণ্যের মান যাচাই ও শুল্কায়নের নামে দুর্নীতিগ্রস্ত কাস্টমস কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করছে। ফলে নির্ধারিত সময়ে তাদের পণ্য ছাড় করানো যাচ্ছে না, এতে গুনতে হচ্ছে জরিমানা। বিস্তারিত জাহিদুল ইসলামের প্রতিবেদনে। আমদানি করা পণ্য ঘোষণা অনুযায়ী এলো কিনা এবং সেগুলোর মান যাচাই ও শুল্কহার নির্ধারণ করে কাস্টমস কর্তৃপক্ষ। এজন্য মানভেদে পণ্যগুলো নির্ধারিত সময়ের জন্য বিনা মাশুলে বন্দরে রাখার সুযোগ পান ব্যবসায়ীরা। তবে নির্ধারিত সময় পার হলেও পণ্যগুলো ছাড় হয় না। এজন্য আমদানিকারককে গুনতে হয় বন্দরের মাশুল এবং কন্টেনার জরিমানা। কটন স্পন্ডেক্স আপনার সেটা যদি 5% হোক, 7% হোক, 3% হোক, কোনো যায় আসে না। তো এই অসুবিধাগুলোর জন্য অনেক সময় কাস্টমস কিন্তু পণ্য আটকায় রাখে এবং দেন দরবার করে। আবার যদি আপনি সহজ কথায় যদি আপনি কাস্টমসের সাথে ম্যানেজ করে যান, তাইলে হয়তো আপনি পণ্যটা রিলিজ করতে পারেন। কোনো কারণে আপনি যদি কম্প্রোমাইজ না করেন, তাইলে আপনার আটকায় দিবে। আটকায় দিলে তো আপনাকে দৌড়াইতে হবে। সাম্প্রতিক সময়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারপোর্টে জট কমাতে আটকে থাকা পণ্য দ্রুত ছাড়ের জন্য ব্যবসায়ীদের চিঠি দিয়েছে। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, বেশিরভাগ পণ্য ছাড় করানো যায় না কাস্টমস জটিলতায়। বন্ডের অপব্যবহারকারী যারা মাল এনে বিক্রি করে দেয়, তাদের মাল কখনো আটকে সেই রূপ উদাহরণ নাই। কারণ তারা আসার আগেই ওই সব জায়গা মতো যেখানে যা যা তেল মালিশ করা দরকার মালিশ করে রাখে। ফলে তাদেরটা একদম আসার সাথে সাথে স্মুথলি বের হয়ে যায়। যত হয়রানির শিকার হয় প্রকৃত ব্যবসায়ীরা। ফ্রেড ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বলছে, এ থেকে মুক্তির উপায় বন্দর ও কাস্টম সেবাকে শতভাগ অনলাইনের আওতায় আনা। আপনার কোনো একটা জায়গায় ভুল হইলো, টাইপিংয়ে মিস্টেক হইলো, এই পেপারটাকে আপনার কারেকশন করতে হলে শুরু থেকে একদম কমিশনের মধ্যে যাবে, কমিশনের কাছ থেকে আবার নিচে নামবে। অর্থাৎ ইট উইল টেক নট লেস দ্যান 15 days, এবং সেখানে মানিটরি ইনভলভমেন্ট তো আছেই। গেল 2 জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দরে আটকে থাকা পণ্য নিলামের ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। পোর্ট ইউজার্স ফোরাম বলছে, বন্দর ব্যবস্থাপনায় দুর্নীতিমুক্ত করা গেলেই মুক্তি মিলবে। আননেসেসারি ঘুষ চাইয়া আমাকে হয়রানি করছে, এটার জন্য আপনি মামলা করবার সেই সুযোগ আইনে নাই। একদম কিছুই যদি না থাকে তারপরও টাকা পয়সা দিতে হবে এবং দিতে হয়, আমরা দেই। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য বলছেন, নির্ধারিত সময় পার হলেও কাস্টমসের চিঠির মাধ্যমে মাসুল ছাড়াই বন্দর থেকে পণ্য ছাড় করানো যায়। কাস্টমসের আইন জটিল না, কয়েকজন মাত্র উকিলের পকেটস্থ না হয়ে থাকে। আমি যে ক্লাস 5 পর্যন্ত পড়ছি, আমি ওই জন্য এটা পড়ে বুঝতে পারি। আইনকে এর খুব কাছাকাছি আনা দরকার। দেশে 80% পণ্য আমদানি হয় সমুদ্রপথে, বাকিটা আকাশ ও স্থলপথে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। বিভিন্ন জেলায় গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে শ্রমজীবী মানুষ। এই মুহূর্তে বগুড়ার আবহাওয়া পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আবু সাইদ। সাইদ, বগুড়ায় আজকের আবহাওয়া কেমন দেখছেন? এছাড়া গরম কেমন অনুভূত হচ্ছে? এই গরমের প্রভাব জনজীবনে কেমন পড়ছে জানাবেন। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের একেবারে 0.7 মাথায়। আর আমার পিছনে আপনি দেখছেন যে এই গরমের কারণে শ্রমজীবী যে মানুষগুলো আছে তারা কিন্তু একেবারে হাঁপিয়ে উঠেছে। আজ সকাল 9টায় আবহাওয়া অফিসের সূত্র মতে বগুড়ার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা হয়তো এখন বেড়ে সেটা 32 ডিগ্রির কাছাকাছি চলে এসেছে। আর গত 2 দিন আগে বগুড়ায় কিন্তু 36 এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল। তার কারণে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ একেবারে হাঁসফাঁস হয়ে উঠেছে। ভর দুপুরে তারা বাইরে যেতে পারছেন না। আর এগুলো কারণেই মানুষের ভিতর এক ধরনের এই গরমজনিত যে সমস্যা বা রোগ সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গতকালও বগুড়ায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে, 22 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবং গত মাসে 16 দিন বগুড়ায় বৃষ্টিপাত হয়েছে, সেখানে 261 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপরেও কিন্তু এই ভ্যাপসা গরমে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। সব মিলেই আমরা বলতে পারি যে বগুড়ার আবহাওয়া এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য কিন্তু একেবারে সুখকর নয়। তারপরেও শ্রমজীবী মানুষের কারণ একটি, সেটা হলো যে তাদের পেটের দায়ে, ক্ষুধার দায়ে তাদের বাহিরে যেতে হচ্ছে। এই অবস্থায়
চিকিৎসকরা কিন্তু সাধারণ মানুষকে নানা ধরনের পরামর্শ দিচ্ছে, তারপরেও প্রয়োজনের তাগিদে তাদেরকে বাইরে যেতেই হচ্ছে। মোটামুটি এই ছিল বগুড়ার আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইদ আপনাকে। দর্শক, বগুড়ার আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী SM আবু সাইদ। 2 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ বাঙাবাড়ি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে পশ্চিম চেষ্টার 28 নারী পুরুষ। শুক্রবার সকালে খাবারের জন্য তাদের শূন্য রেখার আম গাছ থেকে আম পাড়তে দেখা যায়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির সেক্টর কমান্ডার ঘটনা পরিদর্শন করেন। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি বিজিবি খুব কঠোরভাবে নজরদারি করছে। তারা শূন্য রেখার 50 গজ ভারতের মধ্যে আছে। বিজিবি জনসাধারণকে শান্ত এবং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, যারা শূন্য রেখায় অবস্থান করছেন এদের ব্যাপারে বিজিবির সিদ্ধান্ত কি জানাবেন? মৌটুসি গতকালকে ভোর 4টা থেকে তারা সেই জায়গায় অবস্থান করছেন এবং এখনো তারা সেখানে অবস্থান করছেন। তবে আমরা সকালে যেটা দেখেছিলাম যে তারা খিদের জ্বালায় তারা এদিক ওদিক ছুটোছুটি করছিলেন এবং শূন্য রেখার পাশে যে আমার পিছনে যে আম বাগানগুলো রয়েছে এই আম বাগানগুলো থেকে তারা কিছু আম সংগ্রহ করে তারা তাদের খিদে নিবারণের চেষ্টা করেছেন এবং তারা একটা দুর্বিষহ অবস্থায় অবস্থান করছে। তবে এখন 1 ঘন্টা থেকে তাদেরকে দেখা যাচ্ছে না। তারা আরেকটু আমরা যতটুকু জানতে পেরেছি যে আরেকটু ঝোপের মধ্যে তারা চলে গেছেন যেন বাংলাদেশ থেকে তাদের দেখা না যায়। আর বিজিবি যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত তারা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে বা BSF এর কাছ থেকে তারা এখন পর্যন্ত কোনো সাড়া পায়নি। 2 দফা পতাকা বৈঠক হয়েছে। প্রথম দফায় তারা অস্বীকার করেছিল, কিন্তু দ্বিতীয় দফায় যে ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক হয়েছে সেখানে তারা পুশিনের বিষয়টি স্বীকার করেছিল এবং এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা এর কোনো উত্তর দেয়নি বা তা যে শূন্য রেখায় অবস্থান করছে তারা মানবতা জীবনযাপন করছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এবং বিজিবিকে এ ব্যাপারে কোনো কিছু জানেনি। আর বিজিবির পক্ষ থেকে যে জানানো হয়েছে যে তারা ভারত থেকে কোনো ব্যক্তিকে তারা বাংলাদেশে প্রবেশ করতে দিবে না এবং যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। তবে গতকালকে কিন্তু সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ এলাকায় কিন্তু একটা উত্তেজনা আমরা দেখেছি। রাত 10টার সময় কিন্তু এই উত্তেজনা ছিল এবং সেখানকার লোকজনের বক্তব্য হচ্ছে যে কিছু লোকজন যে শূন্য রেখায় অবস্থান করছিল, পরে বিজিবি এবং এলাকাবাসীর লোকজনের প্রচেষ্টায় তাদেরকে সরিয়ে নেওয়া হয় এবং কিরণগঞ্জ সীমান্ত এবং বাঙ্গাবাড়ি এই 2টি সীমান্তে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। মৌটুস, ধন্যবাদ রোকন আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী AKS রোকন। এদের পর চট্টগ্রামের বাজারে সবজির দাম কিছুটা কমেছে, সেই সাথে বাজারে উঠতে শুরু করেছে প্রচুর পরিমাণে গ্রীষ্মকালীন সবজি। বাজারে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 70 টাকার মধ্যে। পটল, ঝিঙা, ঢেঁড়স মিলেছে কেজি প্রতি 60 থেকে 65 টাকায়। তবে কিছুটা বেশি দামে মিলছে বরবটি, প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়। কোরবানির পর চাহিদা কম থাকায় এখনও সবজির দাম কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। এদিকে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 160 টাকায়, আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে সচেতনতা বাড়াতে পালন করা হচ্ছে দিবসটি। প্রতি বছর 150টিরও বেশি দেশে এই দিনটি পালন করা হয়। প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য এই স্লোগানে এবার দিবসটি পালন করা হচ্ছে। বর্তমান বৈশ্বিক সংকটে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিনিয়ত ঝুঁকির মাত্রা বাড়িয়ে চলেছে। এর ফলে দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক জীবনে সরাসরি প্রভাব পড়ছে। এদিকে বিশ্ব পরিবেশ দিবসের এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবেলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।